আরশোলা বনাম দেশ, এই লড়াইয়ে বিপদে কেন্দ্রের সরকার, নরেন্দ্র মোদী, অমিত শাহরা ঘোর বিপদে। ককরোচ জনতা পার্টি মানে আরশোলার বিরুদ্ধে লড়াই অত সহজ নয়। তাই তো আমি আরশোলা মারার ওষুধ নিয়ে আজ বসেছি। আপনাদের বলবো কেন্দ্র কিভাবে বিপদের মুখে পড়ে গেছে। নোংরা দেখলেই আরশোলা বাড়তে থাকে, আবার আরশোলা বাড়লে তার থেকে যে নোংরা হয় তা থেকেও আরশোলা বাড়ে। কেন্দ্রের বিপদটা কীরকম সেটা যদি জানতে হয় তবে অবশ্যই দেখুন আজকের এই প্রতিবেদন। মনে রাখবেন, সোনাম ওয়াংচুক যে অনশন করছেন তার আসল কাণ্ডটা অনেক গভীর। সবটা সকলের জানা নয়, আমি সেটা জানাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে এমন কিছু তথ্য থাকবে যা আপনার যাবতীয় ধারণা বদলে দেবে। এখন আরশোলা পার্টি মানে এই যে আরশোলার উৎপাত, এটা বন্ধ করতে, এর বিপদ বুঝে তা নিয়ে আপনারও কিছু করা দরকার কিনা জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে, জার্নালিজম ফর ভারত। সোনাম ওয়াংচুক যিনি অনশন করছেন, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কেন নেওয়া হয়েছে তা নিয়ে শোনা যায় তিনি খুব ভদ্র মানুষ, খুব ভদ্র, নামী ইঞ্জিনিয়ার। তিনি আন্দোলন করছেন শিক্ষা ব্যবস্থার সংস্কার চেয়ে। এই পর্যন্ত কিন্তু কোনো বাধা নেই, করুন, এটা খুব ভালো কাজ। মানে নিটের মতো পরীক্ষায় প্রশ্ন পাস হবে কেন, এটা আমারও প্রশ্ন। তাই সোনাম অনশন করছেন। ককরোচ জনতা পার্টির সমর্থকরা আবার তাকে সমর্থন করছেন। আবার এই বাংলার 2 পয়সার সাংসদ মহুয়া মৈত্রও তাকে সমর্থন করছেন। আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক, তিনিও চুপি চুপি সমর্থন করে চলেছেন। আসলে না, এই এদের মধ্যে না বিশাল মিল আছে, আমি মিলটা আপনাদের বলবো। কিন্তু সোনাম ওয়াংচুকের জীবনটা কি সম্পূর্ণ সত্যিতে ভরা, নাকি গোপন অনেক কিছু আছে? তাকে এই যে গান্ধীজির সঙ্গে তুলনা করা হচ্ছে তিনি অনশন করছেন বলে, এটা কি আদৌ করা যায়? মনে রাখতে হবে, গান্ধীজি অনেকবার অনশন করেছেন, কিন্তু কখনো ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তার অনশন ছিল না। কেন ছিল না বলবো, সেটাও বলবো। তার আগে বলবো, যারা এখনো এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি, এই ধরনের তথ্য সমৃদ্ধ প্রতিবেদন পাওয়ার জন্য আজই সাবস্ক্রাইব করুন পিনাক্কি বলছে। কারণ যে বিষয় নিয়ে এই প্রতিবেদন তা দেশের স্বার্থে অনেক মানুষের কাছে যাওয়া উচিত। কি এই ককরোচ জনতা পার্টি? এক বিচারপতির মন্তব্যের বিরুদ্ধে এই আন্দোলনের জন্ম। এখনো আন্দোলন, এটা কোনো দল তৈরি হয়নি। বিজেপির সঙ্গে মিলিয়ে নাম রাখা হয়েছে, বিরোধিতাটা একটু ভালো হবে এবং তাতে এসইও বলে একটা বিষয় আছে, সেটাই সুবিধা হবে, এরা সোশ্যাল মিডিয়ায় অনেক এগিয়ে গেছে ইত্যাদি প্রভৃতি অনেক কিছু আছে। কিন্তু বিচারপতির মন্তব্য থেকে এই আন্দোলনের জন্ম। আচ্ছা, বিচারপতি তো সরকার নিয়োগ করে না, তার মন্তব্যের দায়ও সরকারের নয়, দুটো সম্পূর্ণ পৃথক দুটি অংশ। তবু শেষমেশ সেই আন্দোলনের অভিমুখ ঘুরেছে আজ সরকারের দিকে। কেন? সরকার বিরোধী আন্দোলন হবে না? হবে, নিশ্চয়ই হবে। কিন্তু একটা কথা ভুলে যখন অন্য দিকে আন্দোলন চলে যায় তখন স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে। দিল্লির যন্তর মন্তরে কেন দেশ বিরোধী স্লোগান উঠছে? শিক্ষা ব্যবস্থার সংস্কার চাই, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই, সব ঠিক আছে, দেশ বিরোধী কেন? সোনাম ওয়াংচুককে নিয়ে এত মাতামাতি কেন? যন্তর মন্তরে বিদেশি অর্থ আর বিদেশি মদতের গন্ধ পাওয়া যাচ্ছে, এটা জানতে হবে তো। আমরা তো এটা জানি যে সোনাম একটা তুমুল শিক্ষিত মানুষ, আর তুমুল মানে তুমুল। শোনা যায় তার জীবন নিয়ে সিনেমাও হয়েছে, ওই 3 ইডিয়টস, আমার খুব প্রিয় ছবি, অসংখ্যবার দেখেছি, অসংখ্যবার।
যদিও সিনেমার সঙ্গে কোনো মিল নেই এই বাস্তবের সোনামের। বিদেশি মদতে সংবাদ মাধ্যমের একটা প্রচার চলেছিল, এখনো চলে, যে সোনাম ওয়াংচুকের জীবন নিয়েই ওই 3 ইডিয়টস ছবিটা তৈরি হয়েছে। কিন্তু সোনাম এত মহান, বাংলার প্রাক্তন বহিষ্কৃত মুখ্যমন্ত্রীর মতো এতটাই সততার প্রতীক যে তিনি যে কখনো এটা বলেননি যে হে দেশবাসী, আমি ওই আমির খান মানে 3 ইডিয়টসের র্যাঞ্চো আর আমি এক নই। সিনেমার র্যাঞ্চো এক গরিব মালির ছেলে, আমি ধনীর পুত্র। আমার বাবা শ্রী শ্রী সোনাম ওয়াংওয়াল জম্মু কাশ্মীরের কংগ্রেস নেতা ছিলেন, মন্ত্রীও ছিলেন। সিনেমার নায়কের অনেকগুলো পেটেন্ট ছিল, তিনি বিজ্ঞানী, কিন্তু আমি বিজ্ঞানী নই, আমার একটাও পেটেন্ট নেই। এই কথাটা সোনাম ওয়াংচুক কখনো এসে কেন বলেননি? তিনি কেন সাধারণ মানুষের মিথ্যা ধারণাকে প্রশ্রয় দিয়েছেন? তিনি তো তুমুল শিক্ষিত, তিনি তো খুব সুভদ্র মানুষ, আমার খুব প্রিয় ছবি। তবু একটা প্রচারের যে মাধ্যমগুলো যে কাজটা করেছে তাতে এটা স্পষ্ট, সোনাম ওয়াংচুককে বিখ্যাত করার জন্য এটা ছিল একটা প্রোপাগান্ডা মুভি। যদিও এখন বলা হচ্ছে যে ওই সিনেমার সঙ্গে কোনো যোগাযোগ নেই, কিন্তু দীর্ঘদিন সেটা বলা হয়নি। না না, প্রোপাগান্ডা মুভি তো বলা যাবে না। প্রোপাগান্ডা মুভি হচ্ছে বেঙ্গল ফাইলস, কাশ্মীর ফাইলস, যেখানে হিন্দুর দুর্দশার সত্য কাহিনী দেখানো হয়, সেটা হচ্ছে প্রোপাগান্ডা মুভি। বাকি সব ডাহা মিথ্যা হলেও সত্য, এটাই তো আমাদের শেখানো হয়েছে। 3 ইডিয়টস এই সিনেমাটা চেতন ভগতের 5.1 উপন্যাস অবলম্বনে নির্মিত, কিন্তু সেটা সোনাম ওয়াংচুক কখনো বলেননি। অথচ সেটা নিয়ে প্রচার হয়, সোনাম ওয়াংচুক নাকি বিজ্ঞানী, শিক্ষাবিদ বা 3 ইডিয়টস ছবির অনুপ্রেরণা, এমন ধারণা এখনো অনেকের মধ্যে রয়েছে। এই ধারণাটা কাটান, এগুলো সবই পরিকল্পিত প্রচার। বাস্তবে ওয়াংচুক একজন ফোর্ড ফাউন্ডেশন, যেটা সিআইএর সঙ্গে যুক্ত বলে জানা যায়, ফোর্ড ফাউন্ডেশন আমেরিকার, তার সঙ্গে যুক্ত ব্যক্তি সোনাম ওয়াংচুক, এই অভিযোগটা রয়েছে। তিনি আদৌ সুউচ্চ শিক্ষিত নন, শিক্ষিত বটে, বহু ডিগ্রিধারী বিজ্ঞানী, বহু পেটেন্টের অধিকারী নন। বাস্তব হলো 1987 সালে তিনি এনআইটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েন। তিনি কখনো কোনো কর্পোরেট বা সরকারি চাকরি করেননি। হ্যাঁ, মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন ভারত সরকারের কিছু কাজকর্ম তাকে দিয়ে করা হয়েছিল। এমনকি শোনা যায় চীনের সাথে একটি গোপন চুক্তি হয়েছিল, যেটার মধ্যে সোনাম ওয়াংচুক ছিলেন। তিনি বিজ্ঞানী নন, তার নামে কোনো পেটেন্ট নেই, তার একমাত্র কাজের অভিজ্ঞতা হচ্ছে অ্যাক্টিভিজম, যাকে সহজ কথায় এই ভারতে বলা যায় রাষ্ট্রদ্রোহিতা। এটা একটা পেশা। এই পেশার অনেক মানুষ আছেন এই ভারতে, যারা শুধু রাষ্ট্রের বিরোধিতা করে, কোনো আলোচনায় না গিয়ে তারা প্রচার পান, তারা বিদেশি অর্থ পান। শুনবেন কয়েকজনকার নাম, ধরুন মেধা পাটকার, তারপরে সামার আজমি, তিনিও গেছিলেন ওই যন্তর মন্তরে, তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন একবার। এর মধ্যে অরুন্ধতী রায়, পাকিস্তান যাকে ভারতে বসবাসকারী নিজের পরম বন্ধু মনে করে, তারা মনে করে অরুন্ধতী রায়, মমতা ব্যানার্জি এরা আমাদের বন্ধু, পাকিস্তান মনে করে। সোনাম ওয়াংচুক, যাকে নিয়ে এত নাটক, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন বিদেশি সংস্থার সমর্থন পেয়ে এসেছেন। ব্যক্তিগত জীবনের একটা কথা বলতেই হবে, 80-র দশকের শেষ বা
90 দশকের শুরু, এইরকম সময় তার সঙ্গে পরিচয় হয় মার্কিন নাগরিক রেবেকা নরম্যানের। এই যে বিষয়টা না, এইটা এই প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যমগুলো খুব চেপে যায়, এটা আলোচনাই করে না। 1996 সালে নরম্যানের সঙ্গে সোনমের বিবাহ হয়, খুব ভালো। প্রশ্ন হলো, রেবেকা নরম্যানের প্রসঙ্গ কেন মূলধারার সংবাদ মাধ্যম প্রায় উল্লেখই করে না? কেন করে না? রেবেকার সঙ্গে পরিচয়ের পর থেকেই তো সোনাম ওয়াংচুকের জীবন পুরোপুরি বদলে যায়, বড় পরিবর্তন আসে। এই রেবেকা নরম্যান, তিনি পড়াশোনা করেছেন স্কুল অফ ইন্টারন্যাশনাল ট্রেনিং, সিট, এবং পরে হার্ভার্ড ইউনিভার্সিটিতে। এই যে সিট, এটা একটি মার্কিন অলাভজনক সংস্থা আমেরিকার। শোনা যায় মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে এই সিটের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। এই প্রতিষ্ঠান থেকে অর্থ কারা দেয়? ফোর্ড ফাউন্ডেশন, জর্জ সোরোস ওপেন সোসাইটি ফাউন্ডেশন, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। এই যে ফাউন্ডেশনগুলোর নাম বললাম, তারা কি কাজে কেন অর্থ দেয় একটু খোঁজ করুন না, বোঝা যাবে সোনাম ওয়াংচুক কেন নরেন্দ্র মোদীর সরকারের এত পিছনে পড়ে রয়েছে, সরকারকে বিপদে ফেলেছে। বিপদ আরো কত বড় আমি বলবো। বিয়ের পর থেকেই সোনাম ওয়াংচুক বিভিন্ন বিদেশি সংস্থার বড় সমর্থন পেতে শুরু করেন। আমি তালিকা নিয়ে বসেছি। 2002 সাল থেকে তিনি অশোকা ফেলোশিপ পান, যার অর্থায়নের সঙ্গে স্কল ফাউন্ডেশন ও রকফেলার ফাউন্ডেশনের সম্পর্ক রয়েছে। 2004 সালে, আমি আগেই বলছিলাম, মনমোহন সিংহ প্রধানমন্ত্রী হওয়ার পর সোনাম ওয়াংচুক কংগ্রেস সরকারের বিশেষ পৃষ্ঠপোষকতা পান, টাকা পয়সা। 2016 সালে তিনি ফ্রেড এম প্যাকওয়ার্ড অ্যাওয়ার্ড লাভ করেন, যা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার INCN প্রদান করে। এই যে পুরস্কার পাওয়া খুব ভালো, একজন ভারতীয় পেয়েছে, আমাদের তো গর্ব করা উচিত। কিন্তু এই এই পুরস্কারের যে অর্থ, সেটা দেয় আবার ফোর্ড ফাউন্ডেশন, CIA। 2018 সালে তিনি ম্যাগসেসে অ্যাওয়ার্ড পান। এই যে পুরস্কারটা, কেন জানি না, আমি দেখেছি মূলত হিন্দুত্ব বিরোধী মত যারা পোষণ করেন তারা এটা পেয়ে এসেছেন। কয়েকটা নাম বলি: মাদার টেরেসা পেয়েছেন, অরবিন্দ কেজরিওয়াল পেয়েছেন, অরুণা রায়, রবিশ কুমার, এরা সব পেয়েছেন এই পুরস্কারটা। ভারতের, মানে আপনারা একটু ভেবে দেখুন, এই নামগুলোর সঙ্গে যাদের পরিচয় নেই তারা একটু খোঁজ করে দেখুন না। এই যে পুরস্কার, এটা রকফেলার ব্রাদার্স ফান্ডের সঙ্গে যুক্ত। এটি নাকি বিশেষভাবে CIA সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া হয়, মানে এই পুরস্কারটা। সোনাম ওয়াংচুক, তিনি লিড ইন্ডিয়া নামে একটা সংস্থার সঙ্গে যুক্ত, সেটাও ফোর্ড ফাউন্ডেশনের অর্থায়নে চলে। এছাড়া তিনি ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর লাদাখ স্টাডিজের সঙ্গেও যুক্ত। যারা লাদাখের সংস্কৃতি নিয়ে কাজ করেন তারা জানেন, ঝাড়খণ্ডের একটা বইও আছে। এই প্রকল্প ফোর্ড ফাউন্ডেশনের দ্বারাই চলে, তারাই পয়সা দেয়। সোনাম ওয়াংচুক নিজেকে, তিনি বিজ্ঞানী নন, তিনি ইঞ্জিনিয়ার, কিন্তু তিনি নিজেকে জলবায়ু কর্মী বা ক্লাইমেট অ্যাক্টিভিস্ট এবং শিক্ষা সংস্কারক হিসেবে পরিচয় দেন। আমরা এই বাংলায় অনেক শিক্ষা সংস্কারককে দেখেছি যারা সমাজ সংস্কারক হয়েছেন, তারা এইসব করেননি। তার আইস টুপা নামে একটা প্রকল্প, পশ্চিমা যে সংবাদ মাধ্যম, বিদেশি সংবাদ মাধ্যম, সেখানে প্রচুর তার গুণগান করা হয়েছে, কিন্তু তার বাস্তবায়ন করা যায়নি, অনেক বিতর্ক। 2020 সালে চীন যখন ভারতে সেনা পাঠালো এবং ভারত সরকার জবাব দিল, 2020 সালে গালওয়ান সংঘর্ষ। এই গালওয়ান সংঘর্ষের পর
ভারত সরকার লাদাখে পরিকাঠামো নির্মাণের কাজ শুরু করে। প্রথম কে বাধা দেয় জানেন? সোনম ওয়াংচুক। তার বদলে তিনি লাদাখে ষষ্ঠ তফসিল মানে যাতে চালু করা হয়, ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত করা হোক লাদাখকে, এই দাবি প্রথম কে তোলেন? সোনম ওয়াংচুক। আপনাদের জানিয়ে রাখি, যদি লাদাখ ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত হয় তাহলে ভারতীয় সেনাবাহিনী স্থানীয় কাউন্সিলের অনুমতি ছাড়া কোনো কিছু লাদাখে করতে পারবে না, কোনো পরিকাঠামো বানাতে পারবে না, কোনো প্রকল্প বানাতে পারবে না। ভারত চীন সীমান্তে ভারতীয় সেনার বহু প্রকল্প রয়েছে যেগুলোর একমাত্র এবং অনেক ক্ষেত্রে তিনি প্রথম, তারপরে বাকিরা বিরোধিতা করেছেন। তার নাম সোনম ওয়াংচুক। তিনি কি না অনশন করছেন, তিনি নাকি গান্ধী। তার সম্পর্কে যে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করা হয়েছে, এটা বিদেশি প্রচারের ফল। যারা তাকে টাকা দেয়, তার পেছনে যারা আর্থিক সাহায্য নিয়ে দাঁড়িয়ে আছে ঝুলি নিয়ে। সোনম ওয়াংচুকের অনশনকে নরেন্দ্র মোদীর সরকার বিশেষ পাত্তা দিচ্ছে না। তার কারণ হচ্ছে একদিন না একদিন তো উঠে যাবেই। এটা প্রচার পাওয়ার চেষ্টা, এক শ্রেণীর সংবাদ মাধ্যম এটাকে নিয়ে অনেক উচ্চগ্রামে নিয়ে যাবে, যেটা বাংলাতেও শুরু হয়েছে। শুভেন্দু অধিকারী 21শে জুলাই কমিশনের সব ফাঁস করে দিয়েছেন। 1 সেপ্টেম্বর থেকে বাংলা ভাষায় সরকার পরিচালিত হবে ঘোষণা করেছেন। যেদিন তার পরের দিনের আনন্দবাজারের সকালটা দেখুন, সব খবর নিচে সোনম ওয়াংচুক আর যন্তর মন্তরের বিক্ষোভকে একটা শহীদের মর্যাদা, স্বাধীনতা সংগ্রামের মর্যাদা দিয়ে প্রকাশ করা হয়েছে। আমি বর্তমান সরকারের যে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, সেটাকে সমর্থন করছি না। অনেক কঠোর সাজা হওয়া দরকার, যারা করেছেন সেসব বিচার চলছে। একই সঙ্গে ভবিষ্যতে যাতে এটা না হয় সেটাও দেখতে হবে। প্রয়োজনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের যে ইস্তফার দাবি, সেটাকেও কার্যকর করতে হবে। কিন্তু আন্দোলনটা কারা করছে, কারা মদত দিচ্ছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে, কারণ আরশোলারা বাড়লে আমাদের বিপদ। এবং সোনমরা বুঝে গেছেন যে এইভাবে চলবে না। ককরোচ জনতা পার্টি এখন বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন চাইছে, কিন্তু তৃণমূল ছাড়া, এই বাংলার তৃণমূল যা খুয়ে খুয়ে এইটুকু, মানে কালীঘাট তৃণমূল, তারা ছাড়া সেভাবে কেউ সাড়া দেয়নি। এমনকি আপও নয়, যদিও আপের অনেক লোক, মানে পুরনো আপের অনেক লোকের মধ্যে মিশে আছে। মানে তৃণমূল ছাড়া বাকি দেশে যত রাষ্ট্রবিরোধী শক্তি আছে তারাও লজ্জা পাচ্ছে সোনম ওয়াংচুকের এই অনশনকে সমর্থন জানাতে। অথচ তার মধ্যেই কেউ কেউ সোনম ওয়াংচুক একালের গান্ধীজি, তিনি অনশন করছেন দেশের স্বার্থে, এমন প্রচার করছেন। শুনুন, অনেকে মনে করেন গান্ধীজিকে ব্রিটিশ সরকার সেফটি ভালভ হিসাবে ব্যবহার করত, যার উদ্দেশ্য ছিল জনগণের ক্ষোভ প্রশমিত করা, বিপ্লবীদের কোণঠাসা করা। যখন সশস্ত্র বিপ্লব বাড়ছে, কোনো একটা আন্দোলন এমন হচ্ছে ব্রিটিশদের সমস্যা হবে, তখন গান্ধীজি ব্রিটিশদের বিরুদ্ধে নয়, অন্য কোনো আন্দোলনকে প্রশমিত করতেই বারবার অনশনে বসেছেন। এটা আলাদা তর্কের বিষয়, আলাদা আলোচনার বিষয়। তবে এটা ঠিক যে গান্ধীজি কখনো ব্রিটিশদের বিরুদ্ধে, ব্রিটিশ তুমি ভারত ছাড়ো, এর জন্য অনশনে বসেননি, অন্য আন্দোলন করেছেন। গান্ধীজি যতগুলি অনশন করেছেন তার মধ্যে 17টি খুব গুরুত্বপূর্ণ, তার একটিও ব্রিটিশ সরকারের বিরুদ্ধে করা হয়নি। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এবং মনে রাখবেন, আমি গান্ধীর নিন্দা করছি না। গান্ধীজি প্রচণ্ডভাবে বিচক্ষণ ছিলেন এবং তিনি বুঝতেন কেবল অনশন করলে একটি সাম্রাজ্য নতি স্বীকার করবে না, এমন ভুল ধারণা তার ছিল না বলেই তিনি করেননি। তাহলে তিনি কেন অনশন করেছিলেন? আপনাদের কয়েকটা উদাহরণ দিই। 1918 সালে
ধর্মঘট হয়েছিল আহমেদাবাদের মিল শ্রমিকরা, সেই ধর্মঘটের সময় যখন মনোবল হারাচ্ছেন তখন গান্ধী অনশন করেছিলেন, ব্রিটিশদের টলানোর জন্য নয়, আন্দোলনকারীদের মনোবল বাড়ানোর জন্য। 1947 সালে কলকাতায় যখন সেই কুখ্যাত দাঙ্গা হলো, তারপরে কলকাতা যখন জ্বলেছিল তখন নয়, তারপরে মুসলমানদের এত মৃত্যু দেখে অনশনে বসেছিলেন গান্ধীজি দাঙ্গা থামানোর জন্য, ব্রিটিশদের বিরুদ্ধে নয়। 1932 সাল পুনা চুক্তির জেরে তার যে আমরণ অনশন, তার লক্ষ্য ছিল আম্বেদকর এবং হিন্দুরা, মূলত উচ্চবর্ণের হিন্দুরা, ব্রিটিশ সরকার নয়। সব ক্ষেত্রে এই ব্রিটিশরা কেবল দূর থেকে পুরো বিষয়টা দেখেছিল। 15 বছর আগে এই দেশে এক নকল গান্ধীকে হাজির করা হয়েছিল, আপনাদের মনে আছে কিনা জানি না, আন্না হাজারে। বিশেষ টুপি পরিয়ে তাকেও দিল্লিতে অনশনে বসানো হয়েছিল এবং তাকে জীবন্ত মহাত্মা হিসেবে তুলে ধরার একটা চেষ্টা হয়েছিল। কিন্তু সেই ভাবমূর্তি বেশি দিন টেকেনি, তিনি গান্ধীজি হতে পারেননি। কারণ কেবল অনশন করলেই কেউ গান্ধীজি হয়ে ওঠেন না, তার জন্য অনেক কিছু করতে হয়, যেটা মহাত্মা গান্ধী করেছিলেন। এবং ভারত তথা জাতি শেষ পর্যন্ত, এবং তখন অনেকেই মে আন্না হু টুপি পরে ঘুরছেন, কিন্তু সেটা ক্ষণিকের ফ্যাশন ছিল। জাতি বুঝতে পারে যে এটা ঠিক নয়। আন্নার সেই আন্দোলন ব্যর্থ হয়েছিল কারণ এর প্রকৃত উদ্দেশ্য এবং নেপথ্যে থাকা শক্তিগুলো কখনো স্বচ্ছ ছিল না। মহাত্মা গান্ধীর প্রতিটি অনশনের উদ্দেশ্য স্বচ্ছ ছিল, সকলে বুঝতে পারত যে কি কারণে তিনি অনশন করছেন। কিন্তু যখনই আন্না হাজারের মুখোশ খুলে গেল, আন্না মানুষের স্মৃতি থেকে হারিয়ে গেছেন এবং মাঝখান থেকে কেজরিওয়াল নামে একজন, অরবিন্দ কেজরিওয়াল, ওই আন্দোলন থেকে তিনি এক রাজনৈতিক নেতা হিসেবে জন্ম নিলেন। ফায়দা তোলেন অরবিন্দ কেজরিওয়াল। পরে রাজনীতিতে থাকার সময় ক্ষমতা এসেছেন, ক্ষমতা ভোগ করেছেন, দুর্নীতির অঙ্গ হয়েছেন, জেল খেটেছেন, তার ভোগের জীবন কেমন তা স্পষ্ট হয়ে গিয়েছে। আন্না হাজারেকে তিনি গান্ধী মনে করতেন। আন্না হাজারেও কিন্তু এরকম ভোগ করেননি। তার যে বাড়ি দেখা গেছে পরবর্তীকালে। আর সোনাম ওয়াংচুক, তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন, এমন এক সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন যারা তাকে পাত্তা দিতে চায় না। তাহলে আমি কেন বলছিলাম যে দেশের কাছে বড় বিপদ, মোদি শাহরা বিপদে রয়েছেন? বলবো, তারা পাকিস্তানের চোখরাঙানিকে যারা পাত্তা দেয় না, সেই সরকার সোনাম ওয়াংচুককে উপেক্ষা করতেই স্বচ্ছন্দ বোধ করছে। তিনি তার আন্দোলনকে, মানে সোনাম ওয়াংচুক, অরাজনৈতিক বলে অভিহিত করেন, কিন্তু নিরপেক্ষতার বুলিও ওড়ান, কিন্তু শেষ পর্যন্ত তার সমর্থকরা সকলেই রাজনৈতিক, রাষ্ট্রবিরোধী, গণতন্ত্র বিরোধী স্লোগান তুলছে যন্তর মন্তরে। তারা সংসদ অভিযান করতে গিয়ে লাঠি খেয়েছে, কিন্তু কেন? অনশন তো শান্তিপূর্ণ। ঠিক এখানেই বর্তমান অনশন কর্মসূচি তার যৌক্তিকতা হারায়। গান্ধীবাদী পথ দাবি করে সমষ্টিগত পদক্ষেপ, কোনো একক ব্যক্তির অনশন নয়। গান্ধীজির শর্ত ছিল মিথ্যা, বিলাসিতা, আরাম, আয়েস ত্যাগ করো এবং গুরুত্বপূর্ণভাবে স্বচ্ছতা বজায় রাখো। কিন্তু এই সিজেপি, ককরোচ জনতা পার্টি আন্দোলনটি এটা সংকটের মুখোমুখি, কিন্তু এখন এর উদ্দেশ্য স্বচ্ছ নয়, এর পৃষ্ঠপোষক যারা তারাও স্বচ্ছ নন। নতুন পরিচয়ের আমি বলছিলাম না, আম আদমি পার্টির পুরনো লোকেরা, তারাই তো
আবার এখানে আসতে শুরু করেছেন। এই ককরোচ পার্টি গঠনের পেছনে তো তারাই। এটা, এই আন্দোলনটা গণতান্ত্রিক রাজনীতিকে হেয় প্রতিপন্ন করে এবং রাজনীতির প্রতি জনগণের মনে বিতৃষ্ণা সৃষ্টি করার জন্য তৈরি হয়েছে এই ককরোচ জনতা পার্টি। মনে রাখতে হবে, মানুষ যখন একবার মেনে নেয় যে রাজনীতি নোংরা বিষয়, তখন তারা গণতন্ত্র থেকেও দূরে সরে যায়। কিন্তু আমাদের গর্ব তো গণতন্ত্র। ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। এখানেই তো বিপদ, এখানেই বিপদ সরকার এবং আমাদের। কারণ আরশোলা মুক্ত ভারত দরকার। বাড়িতে বাড়িতে যেমন আমরা হিট রাখি আরশোলা নির্মূল করার জন্য, আজও সেটা প্রয়োজন। তা না হলেই বিপদ। আপনার চারপাশের আবর্জনা সম্পর্কে সচেতন থাকুন, সতর্ক থাকুন। কারা ওই অনশনকে, ওই ককরোচ পার্টিকে সমর্থন দিচ্ছেন তাদের নজরে রাখুন। ভারত সরকারকেও বলবো, স্বচ্ছতা অভিযানে জোর চাই। কেন্দ্রীয় সরকারকে মনে রাখতে হবে, এই বিপদ থেকে মুক্তি পেতে হলে স্বচ্ছতায় জোর চাই। যেমনভাবে ভারত মাওবাদ মুক্ত হয়েছে, যে স্বচ্ছতা অভিযানের মাধ্যমে মাওবাদের কালি দেশ থেকে মুছেছে, ঠিক তেমন করেই আরশোলা মুক্ত ভারত গড়তে হবে। আজকের আলোচনা যদি আপনাকে ভাবতে বাধ্য করে, তাহলে এই ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরকে শোনান। আমি তো বরাবর বলি, ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। সেই সঙ্গে আপনার মতামত লিখুন। আপনি কি মনে করেন দেশের স্বার্থই সর্বাগ্রে থাকা উচিত, নাকি এই বিতর্কের অন্য কোনো দিকও রয়েছে? ভিন্ন মতকে সম্মান জানিয়েই গড়ে উঠুক সুস্থ আলোচনা। আপনারা লিখুন আপনাদের পরামর্শ, আপনাদের মতামত। এমন আরও তথ্যভিত্তিক বিশ্লেষণ পেতে পিনাক্কি বলছে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন। আবার দেখা হবে নতুন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আপনারা খুব খুব ভালো থাকবেন। ভারত মাতা কি জয়।